কচ্ছপের বেগে সূর্য উঠছে পড়বে। সদ্য সদ্য মলিন প্রভা লহরী সুবিধি খোঁজার আশায়। রাস্তায় কাক পক্ষীও নেই, শুধু দোয়েলের কিচমিচ শব্দ। বাড়ির গেট সম্পূর্ণ ফাঁকা, দারোয়ান নেই দেখে গাড়ি এখানে এনে থামলো তীব্র। পুষ্পিতার চোখ ছলকে ওঠা চেনা নিবাস দেখে। পুষ্পিতার চোখ ছলকে ওঠে চেনা নিবাস দেখে। এখনো প্যান্ডেল টাঙানো, লাই জ্বলানো। বাড়ি দেখে উত্তেজনায় টকবগায় তার সমস্ত কোষ। তীব্র কাজ নামাতেও পারেনি, হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে পড়ল। কিছু বোঝা ওঠার আগেই রকেটের বেগে ছুটতে ঢুকে গেল ভেতরে। আচমকা ব্যাপারটায় তীব্র হতবম্ব হলো। চোখ নাক কুঁচকে বলে, আজব মেয়ে তো। এদিকে টানা কয়েক ঘন্টা একভাবে মাস্ক আর ক্যাপ পরে সে। চুল আর নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল। থুতনির আশপাশ ঘামে চটপটে। তীব্র একটানে ক্যাপ খুলে চুলে আঙুল চালালো। গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে। বাড়ির দারুণ স্তব্ধ চেয়ে রইলেন, হাতের তালুতে দাঁত মাজার গুঁড়ো। বৃহৎ নেত্রে দেখে গেলেন তীব্র যাওয়াটুকু। গতরাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয়, পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে পুষ্পিতা নিখোঁজ। এমনকি আজ কি থানায় জিডি করার কথা। সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু গাড়ির শব্দ, সে মেয়ের ছুটে যাওয়া পরপর তীব্রকে সশরীরে দেখে নড়াচড়া বেমালুন ভুলে বসেছেন। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি। দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন, বিড়বিড় করে বললেন। সূর্য তখন দিগন্তের উপরে। আলো ফুটতে না ফুটতেই শহরে ফিলিং স্টেশনে মানুষের ভিড়। ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও। ঘড়িতে 7টা ছুঁয়েছে। নিরত নগরী তখন গিজগিজে হুল্লোড়। এমন সাত সকালে এক গাদা ফাইলপত্র বগল দাবা করে তালুকদের বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতেই জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে। দুটো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত সারবেন। জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত। অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমানো, অসময়ে খাবার গ্রহণের নথি তার নেই। মাত্রই নাস্তা সেরে বসেছেন। কাপের রং চা ফুরোতে না ফুরোতে হাজিরা দিল আবুল। জামশেদ বসার ঘরে সেন্টার টেবিলের কাগজপত্র মেলে বসলেন। পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল। বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর, স্যার আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হন জামশেদ। আজকেও সমান হলেন। এই তুষ্টতার কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যে দাঁড়গোড়ায় পা রাখল তীব্র। দু চোখ ছাপানো তঞ্জা, মুখ বিপরে জলজলে ক্লান্তি। সোনালি চুলের অবস্থা একবারে দফা রফা। ফর্সা চেহারার অবসন্নতা মুদেছে ভীষণ। তাই শুভ্র কেটসের শব্দে মুখ তুললেন দুজনে। যথারীতি তীব্র 11টার আগে ঘুম থেকে ওঠে না। পিতা যতটা সময়নিষ্ঠ, পুত্র ততোধিক উদাসীন খামখেয়ালি। সে মানুষকে ভোর ভোর চৌখাতে দেখে অবাক হলেন জামশেদ। প্রশ্ন ছুড়লেন সবেগে, রাতে বাইরে ছেলে? তীব্র হেঁটে এসে সোজা বরাবর মুখোমুখি সোফাটায় বসলো। হালকা ফোমের নরম গদি দুলে উঠল তোপে। অলস ভঙ্গিতে দুপাশে ছড়ালো মাংসল হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করলো, ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে না ফেরে, তার খোঁজও রাখেন না? ইঙ্গিতে শোধিত বিদ্রোহ। জামশেদ রাখতে চেয়েও রাখলেন না, শান্তভাবে শুধালেন। ফিরোনি কেন? কি করেছিলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না, আবুলের দিক চেয়ে ভ্রু গোছায়। এটা সকাল সকাল এখানে কি করছে? তার এইভাবে তাকানো, তার উপর হঠাৎ কথার বানে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা উপরে ঠেললেন একটু। হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি স্যারের কিছু হিসাবের খাতা দেখতে এসেছি। জামশেদের মনোযোগ ছেলের উপর। সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে। গায়ে জামা নেই, অগোছালো, বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারা রাত কোথায় ছিলে? নিশ্চয়ই কোনো ক্লাবে মদের আড্ডায়, না হলে জুয়া, তাস এসবে, তাই তো? তীব্রর পরিশ্রান্ত জবাব। রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার। অসহ্য ভঙ্গিতে আওড়ালেন, তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই? আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ। তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন। জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন জেতার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিস করে উঠে জিভটা। বিস্তর হেসে রয়ে শুয়ে বললেন, বলছিলাম কি, আসলে স্যার আপনি হলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে। আপনি যদি এইভাবে রাত বিরেতে বাইরে থাকেন তাহলে স্যারের তো একটু অসুবিধা হয়, তাই না?
তীব্র সদ্য চোখ বুজেছিল। পঙ্কি লক্ষ্মী ছট করে চাইল এবার, স্থূল কণ্ঠে হুঙ্কার ছুড়ল। হ্যাঁ, এই মন্ত্রীর চামচা, কথা কম। ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়, অযাচিত অপমানে মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন, তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো। তীব্র মুখের উপর বলল, পারি না। আপনাকে তো আপনিই বলছি। সম্মান ওভারলোডেড। আপনি সেই আনন্দেই থাকুন। এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে সেটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ। উষ্ণ চোখে খিটখিট করে চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছা জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চর বসানোর। পারলেন না। ধৈর্যের জাতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলে তো। ভ্রুক্ষেপ হিংসে তার মতো বসে এদিক ওদিক চাইল প্রথমে, পরপর উঁচু গলায় ডাক ছুড়ল, মা, মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন, ধীরস্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে। এত জোরে না চিল্লিয়ে কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? চোখ তুললেন তিনি। আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুঁচকে বলল, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন। বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঢেলে দিচ্ছে। পরপর হঠাৎই এক অলিক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে। চায়ের খালি কাচের কাপটা উঠিয়ে তীব্রর মাথায় ভেঙেছেন তিনি। গল করে রক্ত বের হয়েছে। আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈশাসিক হাসলেন। আকস্মিক মুখ থুবড়ে পড়লেন বাস্তবে। একই রকম অক্ষত তীব্রকে দেখে মুখটা চুপসে গেল। আবার বিদিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এটা আবার কেমন কথা? আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁধ উঁচায়। থাকবে না কেন? কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন। মাকে খাটাচ্ছেন কেন? বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমনভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই। শুধু তো এক কাপ। প্রতিমধ্যে লুৎফার ছটফটে স্বর ভেসে এলো। কথায় ভিন্ন কথায় জামশেদ থেমে গেলেন। লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে গেলেন ছেলের নিকট, কণ্ঠ মোলায়েম। কখন এলি বাপ? রাতে ফিরবি না? একবার জানাবি তো। কতক্ষণ বসেছিলাম আমি। তীব্র নীরের চোখ মুখ শিথিল হলো। হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত 1টা বাজলে আর অপেক্ষা করবে না। তাও বসে থাকো কেন? মায়ের মন, তুই ওসব বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে। লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের। তীব্র পেয়েছে মায়ের মতো, তবে চোখ দুটো ভিন্ন। জন্মের পর গায়ের রং হারিয়ে নেত্রমণির দরুন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে। কারাকারি পড়তো কোলে নেওয়ার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায়। মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠোয় ধরল। চোখ তুলে মৃদু হাসলো একটু। এই বিরাট ভূমিতে এই একটি নারী তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়লো ছেলের গায়ের দিকে। জিজ্ঞেস করলেন, জামশেদ কাজে ব্যস্ত। সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন। মা ছেলেতে আহামরি মনোনিবেশ করলেন না। তীব্র নিজের দিকে চাইল এবার। গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতো হানা দিল চোখে। সর্বপ্রথম ভাসলো পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা। ঢিলে ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানো সেই চলমান চিত্র। একটু থেমে সময় নিয়ে বলল, পুরনো হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সাহসা। বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্নমান ছুটবে নিশ্চিত। প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শুধালো, ওর জন্য কফি বানিয়েছো না? দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল। নড়ে চড়ে ওঠে। তীব্র বারবার তার দিকে আঙুল তাক করা আর হুটহাট তাকানোয় অপ্রতিভ হয়ে পড়ছেন। লুৎফা মাথা দোলালেন। তীব্র ফটাফট বলল, ওটা আমার রুমে পাঠাও, আর সাথে খাবার দিও। মাথা ধরেছে, খেয়ে ঘুমোবো। জামশেদ চোখ নাক কুচকালেন অমনি। কিছু বলার আগেই তীব্র সামনে গিয়ে নিরুদ্বেগ হেঁটে যায়। আবুলের চেহারায় অন্ধকার নামলো। মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধ স্পর্হায় টকবগাল রক্তকণা।
লুৎফা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন, ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন কি না করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কিনা, এসব নিয়ে মহা চিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে থামলো, গাড় বাঁকালো মায়ের দিকে, সুধীর কণ্ঠে বলল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্র মজা পেয়ে গেল, মিটিমিটি হেসে রওনা করল কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে তিনি বললেন, এখন দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরের টুকরো ছেলের হুকুম শোনোনি? যাও, যা বলছে পাঠাও। আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতর ভেতর ফুঁসলেন, এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে? কিন্তু জামশেদের মুখের উপর না বলতে পারবেন না। তীব্রর প্রতি এক বুক দাউ দাউ করা জ্বলন্ত ক্ষোভ গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসুত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ, স্নিগ্ধ আদুলে ফুরফুরে দুটি, অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠছে সে, বক্ষে তোলপাড়, মনে আনন্দধ্বনির রমরমে গীতালি। গতরাত পরেও কাছের মানুষগুলো নিকট আবার ফিরতে পারবে ভাবেনি, আরও একবার চোখ ভরে দেখবে সবাইকে, তাও বোঝেনি। মনি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে? তাদের সবার সান্নিধ্য পুনর্বার পাওয়ার উচ্ছ্বাসে লোভে পুষ্পিতার শীর্ণ তনু উত্তেজিত। সে কয়েক ধাপ নিচ থেকে ঘরের দিকে চাইল। সদর দরজা হা করে খোলা, বসার ঘরে গিজগিজে মানুষ দেখা যায়। সকলের মুখ চিন্তিত, মলিন, কেউ সোফায় বসে, কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতে বর্তালো থমথমে চেহারা খোরশেদুলের উপর। ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি। ওর নিখোঁজ হওয়া রাহাত, সালমার কান্নাকাটিতে একটি মানুষও রাত চোখে বোঝেননি। চক্ষু লজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে। ঘুমোতে গেলেই যদি সন্দেহ করে কেউ। খোরশেদুল ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন এতে। মেয়েটা বিদেয় হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত, ক্ষুদ্র রাঙা ঠোঁট তীর করছে, কান্নায় ফোলা বাচ্চা মুখ। তার পাশে মামা মামি আরও অনেকে। ও পাশে সোফায় খোরশেদুলের বৃদ্ধ পিতামাতা বসে, পৌরার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজল, পেলেও এক সময়। দেওয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি, পরনের শাড়ি সহ বিধ্বস্ত দশা, শুষ্ক চোখ নিষ্প্রাণ, কোটর সদ্য শুকালেও গালে স্পষ্ট জলের দাগ, গলা বসেছে কান্নায়। নুহা ওনাকে আগলে রাখা দুহাতে। ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলেই, কিন্তু প্রিয় বান্ধবীর লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি। নুহার মা ফিরে গিয়েছেন, তার চাকরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝল বিয়ে শেষ ওর, আজই হয়তো শ্বশুর বাড়ির প্রথম ভোর। সে পিলপিল কদমে চৌখাটে এসে থামে। তন্মধ্যে সালমার নাক টানার আওয়াজ এলো। ডুকরে কেঁদে উঠলেন ফের। একটু পরপরই হচ্ছে এমন। নুহা তাকে সামলাতে কিছু বলতে চাইল, বাক্য নিঃসরণের পূর্বে চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই ছ্যাত করে উঠে বক্ষপট, সেকেন্ডে সজোরে চিৎকার করলো, পুষ্পিতা! এক কথায় চমকে গেল সকলে। নিতানো চোখগুলো গুলি সজাগ হয়ে তীরের বেগে নিক্ষেপ হয় ওদিকে। পুষ্পিতা ছলছলে চোখে ঠোঁটে হাসি টানলো, নরম পা টেনে ভিতরে ঢুকলো। নুহা উল্কার বেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওকে, হাঁসফাঁস করে শুধালো, তুই তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছে জানিস? বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই, উৎসুক তাদের চাউনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান। খোরশেদুল স্তম্ভিত, কপালে গাঢ় ভাঁজের পরিচ্ছন্ন রেখা। বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে ওর আপাত মস্তক দেখলেন। নজরে বিঁধল পুষ্পিতার পরনের চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কাল সেই গুটেটার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল, এই ব্যাপারে সে নিশ্চিত, চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়ে দিল? মেয়ে রূপ দেখিয়ে কি ঘায়েল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রঙ্গ শুরু করেছে দুইজনের? পুষ্পিতার দাগহীন নিখুঁত মুখ বিভোর ভাবনায় ফেলল তাকে। একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত কি করে পাঠায়? খোরশেদুল নেতিবাচক মন্তব্য উগরে দিতে হা করতে নিলেন, কিন্তু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা। একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না। তবে এখন আর কিছু করার? আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি। ফিরে যখন এসেছেই সেই আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে।
সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন। অবিশ্বাস্য লোচন তার। পুষ্পিতা সত্যিই ফিরেছে। মাথায় ঢুকতেই তস্ত্র এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যবান গতরটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রু সজল চোখে চাইল। মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেল। এর মধ্যেই সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিছুক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত। ছটফটিয়ে বললেন, কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি তো মনিকে। তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানিস? পুষ্পিতা চোখ বুজে শ্বাস টানে। প্রখর তৃপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা এই মাতৃত্বের সুগন্ধ। উপস্থিত অনেকের তীক্ষ্ণ চোখ তখন তার উপর। আবর্ত হয় গোটা দেহে। বাইরের রাত পার করা একটি জোয়ান মেয়ে শরীরের অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত যাদের শকুনে দৃষ্টি। সালমা বেগম কাঁদছেন। সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে। তবে এই কান্না খুশির, ওকে ফেরত পাওয়ার আনন্দের। চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে অশ্রু মোছাইছে। নিশ্চিন্ত করতে বলে, আমি ঠিক আছি মনি, আর কেঁদো না। রাহাতের নিষ্পাপ বায়না, ছোট আপু আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো? পুষ্পিতা হেসে মাথা নাড়ল, বলল, কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর কে আছে? খোরশেদুলের সঙ্গে আরো একটি চেহারা সমান বৃদ্ধিষ্ণা। 60 ছুঁই ছুঁই বৃদ্ধা আলিয়া বেগম। বোনের মেয়ের উপর ছেলের বউয়ের এই আহামরি আহ্লাদ দেখলেই তার গা পিত্তি চলে। চোখ নাক কুচকে দম ফেলেন উনি। টেনে টেনে শুধালেন, তা মাইয়া আসিলা কই রাইতে? কার বাড়ি? এতক্ষণ নিশ্চিন্ত থাকা পুষ্পিতার বুক কাঁপল অচিরাত। সবাই উত্তরের আশায় চেয়ে ওর দিকে। অতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতা সত্তা গুলিয়ে ফেলল। ঢোক গিলল শঙ্কায়। কি বলবে এখন? কি উত্তর দিবে? একে তো ছেলেগুলো মেহেরবানি করে ওকে দিয়ে গিয়েছে, একটা নখ স্পর্শ করেনি ওর। দুয়ে গাড়িতে বসে তীব্র ছোড়াশে সরাসরি হুমকি। তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে, হিতে বিপরীত হয়। পুষ্পিতার হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করছে। প্রাতের শীতল বায়ুতেও ঘামাচ্ছে কপাল। ওর চুপ থাকায় বৃদ্ধার সন্দেহ বাড়ল। শক্ত গলায় তাগাদা দিলেন, কি ব্যাপার? মুখে কথা নাই কেন? কই গেছিলা কাইল? নাগরটা গো। সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরনে। মহিকার মুখে লাগাম নেই। কথা সম্পূর্ণ করার আগেই কেড়ে নিলেন তিনি। আম্মা, মেয়েটা তো মাত্র ফিরল, আর আপনি জেরা করতে শুরু করে দিলেন। এসব কি পরে শোনা যাবে না? খোরশেদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন। আলিয়া মুখ বাঁকালেন, তবে ফিরতি কথা বাড়ালেন না। খোরশেদুল সন্তপর্ণে চসূচক শব্দ করল। এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা। জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ার স্বস্তি পেল পুষ্পিতা। ভয়ে জমাট বক্ষপট উঠানামা করলো। সালমা ওর মাথার একপাশে হাত বোলালেন। মোলায়েম গলায় বললেন, মুখটা কি শুকিয়েছে? চল খাবার দে, আয়। নুহা বলল, যা। পুষ্পিতা ঘাড় হেলায়। এই অছিলায় প্রসঙ্গ চাপা পড়ে যদি। মনির পেছনে এক কদম ফেলতেই দূরের বাইরে থেকে কেউ বললেন, দাঁড়ান ভাবি দাঁড়ান, খাওয়াবেন তো, এত তাড়া কিসের? কণ্ঠের উৎসের দিক দৃষ্টিগুলো ঘুরে যায়। তন্ত্র থামলেন দুজনে। এই গোটা বিল্ডিং এর মালিক মামুন শাহ, তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছেন। ডলি বেগম নুহাকে বললেন, একটু জায়গা দেবে? ভেতরে যাব। সে ভদ্র মেয়ের মতো একপাশ হয়ে দাঁড়ালো। হাকিম বাইরে রইলেও স্বামী সহ ভিতরে ঢুকলেন তিনি। প্রথমে চোখ দিয়ে সম্পূর্ণ আঘামাথা মাপলেন পুষ্পিতার। অষ্টপুটে চতুরের ন্যায় চকচকে হাসি, কঠোরবর্তী প্রহসন। সালমার দিকে চেয়ে বললেন, তা ভাবি কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য, অবশেষে সে ফিরলো তাহলে? হ্যাঁ ভাবি, আল্লাহ রহম করেছেন। ডলি বেগম ওপর নিচ মাথা ঝাঁকালেন, বললেন, বেশ বেশ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞাসা করছিল পুষ্পিতা কোথায় ছিল রাতে, কিন্তু কোনো পাল্টা উত্তর শুনলাম না। অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয়। লজ্জা শরমের একটা বালাই আছে না? কি তাই তো পুষ্পিতা? পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইল। বুক ধকধক করছে গতিতে। অজানা আশঙ্কার সুনামে উত্তাল তুলেছে যেন। উপস্থিত সকলের দৃষ্টি জিজ্ঞাসা। সালমা বললেন, ঠিক বুঝলাম না ভাবি। মামুস একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন। বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ের ব্যথা বাড়ে। ডলি বেগম সাজানো গোছানো শব্দে বললেন, জি, বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা। আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তাও জীবনও বলবে না, বলবে কিনা সন্দেহ।
তাই ভাবলাম আমিই বরং আপনাদের জানিয়ে যাই। মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব তো আছে বলুন। কথাগুলো সবার দিক চেয়ে চেয়ে বললেন তিনি। পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকের কম্পন জোরালো। কি বলবেন তিনি, কি শোনাবেন? ডলি বেগম ওর ব্যগ্র উতলা চোখের দিকে চেয়ে ধীরতার সহিত ঘোষণা করলেন, পুষ্পিতা কাল সারা রাত এলাকার মাস্তান বিল্টুর সাথে ছিল। রক্ত ছলকে উঠে পুষ্পিতার, নিভস্পন্দিত নেত্রচোবল হকচকায়, হতবিহ্বল আওড়ায়। বিট্টু মস্তান? খসিদুলের চোখ দুটি জলজল করে ওঠে। এটাই তো বলার জন্য ভিতরটা উসখুস করছিল খুব। এবার তোর কি হবে পুষ্পিতা? পরপর ভ্রু বাঁকালেন। এসব কথা ওনারা কি করে জানলেন? ওখানে তো আর তখন কেউ ছিল না। আলিয়া বেগম কোচকানো ললাট আরো কুচকে বললেন, বিট্টুটা কেডা? খোরশেদ? এই সারা কেডা? দারোয়ান বাইরে থেকে আঁক বাড়িয়ে জবাব দেন, মাস্তান খালার নাম করা গুন্ডা, এমন কোনো খারাপ কাজ নেই যে করে নাই। পৌরা ভ্রু কপালে তুললেন, হাউতাস করে বললেন, ও আল্লাহ, গুন্ডা? একটা গুন্ডার লগে কিনা এই মাইয়া রাত কাটে আইলো? রাত কাটানো কথার যথার্থ ইঙ্গিত বুঝতে সময় লাগেনি পুষ্পিতার। বজ্রাহতের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তার আঁখিদয়। বিট্টু মাস্তান নামটা তার পরিচিত, সঙ্গে অপছন্দের, অথচ ওদের সঙ্গেই ছিল কাল। ওই বিলাই চোখী কর্কশ ছেলেটা, সেই বুঝি বিট্টু? বাকিগুলো তার উগ্র সাঙ্গপাঙ্গ। কিন্তু এখন অবধি যা যা বিশেষণ শুনেছে ওদের, তাতে তো ওরা খারাপ জঘন্য গোছের ছেলে পেলে। ইপটিজিংয়ে পটু অমন লোকগুলো ওকে একা পেয়েও ছাড়লো কেন তবে? আর সব জেনে শুনেও বিট্টু মাস্তানের বন্ধুর সঙ্গে মিথিলাই বা সম্পর্কে জড়াবে কেন? মস্তিষ্কের প্রতিটা শিরা ধপধপিয়ে উঠল ওর। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। তার চুপ থাকাই যেন রাস্তা দেখালেন সকলকে। ডলি বেগম ফোড়ন কেটে বললেন, তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা? এ তো পুষ্পিতা সামনেই দাঁড়িয়ে আছে। আমার ভুল কিনা ওকে জিজ্ঞাসা করুন না হয়। নুহা নামটা জানে, উত্তরা তো বিট্টু মাস্তান চর্চিত, তবে দেখেননি কখনো। সে আর একই লোক? এদিকে স্তব্ধের ন্যায় হা করে রইল রাহাত। ছোট্ট মাথায় আশেপাশে মন্ত্রের ন্যায় বাজছে বিট্টু নাম। পুষ্পিতা নিচু কণ্ঠে বলল, আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ডলি বেগম খুব অবাক হলেন, এমন ভাবে বললেন, ভুল আমার? আচ্ছা বেশ, মানলাম আমি ভুল বলছি, কিন্তু হাকিম তো সব দেখেছে। ওই বলুক। কি হাকিম ভাই, কি দেখেছেন বলুন সবাইকে। হাকিম একটু কেশে স্পষ্ট গলায় বললেন, জি, আমি নিজের চোখে দেখেছি। একটু আগেই বিট্টু গুন্ডা গাড়ি থেকে আপনাদের মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছে। আরেক দফা বিস্ময়ে শব্দযুক্ত বাজ পড়ল ঘরটায়। পুষ্পিতার সবটা এলোমেলো লাগছে। শুনলেন তো? এবার নিশ্চয়ই আমার ভুল ধরা হবে না। পুষ্পিতা যদি বিল্টুর সাথে নাই থাকবে তবে ওকে পৌঁছে দিল কেন? ওর কাছেই বা সে গেল কি করে? পুষ্পিতার শ্বাস আটকে আসছে, বিচলিত চেহারায় কণ্ঠনালী অবরুদ্ধ। নুহা ওকে টেনে নিজের দিকে ফেরায়, উতলা হয়ে শুধায়, চুপ করে আছিস কেন? বল কিছু। সত্যি কি তুই বিট্টু মাস্তানের সঙ্গে ছিলি? পুষ্পিতা দিশেহারা দশায় জিভে ঠোঁট বেজালো। চরিত্রের কালি লেপনের করুণ চিত্র স্পষ্ট দেখছে সে। থেমে থেমে বলল, কোথাও ভুল হচ্ছে। আমি জানি না, আমি ওদের কারোর ডলি কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন, ওদের? তার মানে আরো অনেকেই ছিল পুষ্পিতা? ঠিক কতজনের সাথে ছিলে তা নিশ্চয়ই বলতে পারবে? জড়বুদ্ধির মতো এতক্ষণ সবটা শুনছিলেন সালমা। কথা থেকে কোথায় গড়াচ্ছে ভেবে বাকরুদ্ধ তিনি। ডলির শেষ কথাটা স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন এবার। ঠিক করে কথা বলুন ভাবি। আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজেবাজে বলবেন না। আমি আজে বাজে কেন বলবো? আমার কি ঠেকা পড়েছে বলুন? হাকিমকে বলেছে বলেই তো জানলাম। উনি কি বলেছেন, কি বলেননি তা দিয়ে আমি কি করব? চোখের দেখা সবসময় ঠিক হয় তাও কিন্তু না। নিশ্চুপ মামুসা মুখ খুলেন এবার, ভদ্রভাবে বললেন, দেখুন আপা, শুধু এই এলাকায় না, আশেপাশের যে কোনো এলাকায় বিট্টু মাস্তানকে সবাই এক নামে চেনে। বাচ্চা কাচ্চাও ওর চেহারার হুবহু বর্ণনা দিতে পারবে। যেখানে হাকিম আমার বাড়িতে ডিউটি করছে আজকে 20 বছর, ওর ভুল হবে এই যুক্তিটা হাস্যকর লাগছে না? হাকিম উদ্যোগে বলল, ভুল তো হয়নি স্যার, নিজের বাপের মুখ চিনতে ভুল করলেও বিট্টু মাস্তানটা ভুল হবে না। আমি যা দেখেছি ঠিকই দেখেছি। বিশ্বাস না হলে আপনারা মেয়েটিকে জিজ্ঞাসা করুন না।
পুষ্পিতা মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখ ছাপানো সমুদ্র যেন যে কোনো সময় ভাসিয়ে নেবে পৃথিবী। সালমা তৎপর ওর দিকে চাইলেন, নীরব দেখে কণ্ঠ উঁচু করে বললেন, কি রে, চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? তোকে বিট্টু মাস্তান দিয়ে গেছে এখানে? পুষ্পিতা টলমলে আঁখি তুলল, অসহায় কণ্ঠে বলল, দেখিনি। আমি সত্যিই জানি না মনি, যে আমাকে দিয়ে গেল সে ওই গুন্ডাটা হলে। ডলি বেগম কথা সামনে নিলেন মাঝপথে। দিয়ে গেল? কে দিয়ে গেল শুনি? তার মানে তুমি স্বীকার করলে পুষ্পিতা, বিল্টু না হলেও তুমি অন্য কোনো ছেলের সাথে নিশ্চিত ছিলে? এটা হলে ছিলাম, কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছু হয়নি। ওরা কেউই আমাকে আলিয়া উপহাস করে বললেন, আইসে আমার সতী সাবিত্রী রাত কাটে আইলো আর এরে নাকি সই নাই। আজকালকে পুরুষ মানুষে লেদা মাইয়া ছাড়ে না, সেইখানে ওরে নাকি এমনে এমনে ছাড়ছে। আপনি একজন বয়স্ক মানুষ হয়ে আন্দাজে কথা বলছেন কেন? পুষ্পিতাকে বলুক সবটা, না শুনেই লাফাচ্ছেন। নুহা চেতে বলল। খোরশেদুল পিঠে দুহাত পেতে সবটা দেখছেন শুনছেন, ঠোঁটের কোণে উপভোগ্য চাপা হাসি। হাকিম বাইরে থেকে বললেন, কি আর বলবে ও মেয়ে, ওকে দেখেই তো সব সাফ সাফ বোঝাই যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, একটা গোটা রাত জোয়ান মেয়ে বাড়িতে নেই, ভোরবেলায় ফিরল, তাও পরনে ছেলেদের পোশাক, এতেই কি সবকিছু প্রমাণিত হয় না? ডলি তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো, বাড়িতে ওঠার সময় ঘুমটার জন্য চেহারাও দেখা যায়নি ওর। সে কেন এখন ওড়না ছাড়া পরপুরুষের জামা গায়ে দাঁড়িয়ে আছে এখনো? এই জামা কার বলুন, আপনারাই বলুন। চেঁচামেচিতে চারপাশের ফ্ল্যাটের লোকজন জমা হয়েছে। উত্তরে কয়েকজন ঠিক ঠিক ধ্বনি তুললেন কতকে। পুষ্পিতা ঠোঁট চেপে ধরল কান্না আটকাতে, শ্বাসনালী ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে। এমন ভাবে সম্মানের আহুতি লেখা ছিল তার কপালে। এর চাইতে ওদের হাতে কিছু একটা হলেই তো ভালো হতো। সালমা এতক্ষণে পুষ্পিতার বেশভূষায় নজর দিলেন। মেয়ে ফেরার আনন্দে যা খেয়াল করেনি এতক্ষণ, মনোযোগী হলেন তাতে। পুষ্পিতার খোলা অবিন্যস্ত চুল, পরনে অচেনা এক পুরুষের কাপড়, নিজে এলোমেলো হয়ে গেলেন নেতিবাচক ভাবনায়। তস্র ওর হাত চেপে এপাশে নিয়ে এলেন। পুষ্পিতা ফরকালো খানিক। সালমা কণ্ঠ চেপে বললেন, আমার কাছে বল, কাল কি হয়েছে? সত্যিই তুই এই গুন্ডাদের সঙ্গে ছিলি? বিট্টু কি তোকে তুলে নিয়ে গেছিল? কি করেছে ওরা? কজন ছিল? জোর করেছে তোর সাথে? পুষ্পিতার বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত পা দেখতে দিলে নিহত ভেজা কণ্ঠে বলে, মুনি তুমিও? আলিয়া বেগম গলা উঁচিয়ে বললেন, কোনায় গিয়া ফুসুর ফুসুর কইরা লাভ হইব না বৌমা, তোমার বইনছির কুকীর্তি ফাঁস হইছে, শাক দিয়ার কত মাছ ঢাকবা। পাশ থেকে এক ভদ্রমহিলা গলা মিলালেন, ঠিকই তো, ছি ছি ছি, এসে থেকে মেয়েটার কাজকর্ম দেখে কত ভালো ভেবেছিলাম, আর শেষে বের হলো কিনা এমন দুশ্চরিত্রা। আরও একাধিক কণ্ঠ সামিল হয় সঙ্গে। ছি ছি ধিক্কার ছুড়ে দেয় পুষ্পিতার উপর। পুষ্পিতা চোখ খেছে, বুঝে নিল। খামচে ধরল কামিজ। জন্ম থেকে সে চুপচাপ, চাপা, দুর্বল, তর্ক করতে পারে না, অপটু কাউকে মুখের উপর জবাব দিতে। যদি পারতো আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারতো না এসবের? অনাথ অবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবী একটু বেশি নির্মম হলো তার উপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা আক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে, সে যদি কিছু করেও আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলিয়া বেগম পাল্টা দিতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পোলার ঘাড়ে বইয়া খায় দায় থাহে। অহন আমার পোলার মানিজ্যত লইয়া তামসা করব, আর আমি মা হইয়া কিছু কমু না কেন? তারপর ছেলের দিকে চেয়ে বললেন, ও খুরশেদ, কি সর্বনাশ হইল বাপ! এই মাইয়া তো বিয়ার আগেই আকাম কইরা ঘরে আইলো, সমাজে এখন মুখ দেখাইবি কেমতে? পুষ্পিতার বোঝা গলায় সাফাই গাইল, দাদু আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিছু করেনি। ওরা তো আমায় ভুল করে তো। আলিয়া মাঝপথে ধমকে বললেন, তুই চুপ কর মাইয়া, তোর নাখান কলঙ্কের মুখে কোনো কথা হুনাও পাপ। খোরশেদ, মাই কি কয় হুন, এই মাইয়া কইলাম না পাকি, অখন এর সংসারে রাখুন মানে আল্লাহর গজব তাই না আনা। নুহা রেগে মেগে বলল, আশ্চর্য মহিলা তো আপনি! বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, অথচ কুটকাচানি কমেনি। খোরশেদ মোটা গলায় ধমক দিলেন,
এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মেয়ের সাথে এইভাবে কথা বলছো, তাও আবার আমার বাসায় আমার সামনে দাঁড়িয়ে? আর আপনার মা যে বলছে তা এতক্ষণ শুনেননি? উনি একজন গুরুজন হয়ে কিভাবে এত নোংরা ভাষা বলছেন শুনি? যা বলেছে বেশ করেছে। ভুলটা কি বলেছে এখানে? তোমার বান্ধবী কেউ কাজ করে আসতে পারবে আর কেউ বললেই দোষ? পুষ্পিতার মামি নুরুন নাহারের বয়স কম। তিনি একভাবে মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিকে। পুষ্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া অস্ত্রটুকু দেখে বুকটা হু হু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আরে সবাই মিলে কেমন করছে ওর সাথে। জমির চাপা গলায় বললেন। নুরুন নাহার তিতি বিরক্ত হয়ে চাইলেন। স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের মামি জল্লাদ হতে শুনেছে দেখেছে, অথচ এই বেলায় যেন সব পাশা উল্টানো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ, না আসলে মেয়েটার কপালই খারাপ। তার ভাবনা শুধু ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুর বাড়ির লোকদের সামনে স্বামীর উপর ফুঁসে উঠলেন তিনি। মুখ সামলে কথা বলবে খোরশেদুল। পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল নাক ফাঁপিয়ে বললেন, না জানি না। এতদিন ভদ্র মেয়ে সাজার নাটক করতো, সেই নাটক আজ ধরা পড়েছে। আসল রূপ বেরিয়ে এসেছে এখন। সত্যি পুষ্পিতা, অবাক হচ্ছি তোকে দেখে। পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া তোকে এসেও কি বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস। অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাটানের বিতল কথাটা ক্ষতবিক্ষত করে দিল অন্তঃপট। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউই এখন আমার কোনো কথা বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙুল ঠিকই তুলবেন আমার চরিত্রে। কিন্তু আমার আল্লাহ দেখেছেন, তিনি সবকিছুর একমাত্র সাক্ষী। তিনি জানেন আমি পবিত্র। আলিয়া বিদ্রুপ করে বললেন, ওরে আমার পবিত্র কন্যা রে, এক পোলার লগে থাকলি, শুইলি, তার কাপড় পইরা ফিরা আইলি, আবার কস আমি পবিত্রির। আল্লাহ কালে কালে কত কি দেখাইবার। পুষ্পিতা দাঁতে নিমাঞ্চ চেপে ধরল। দন্ত পাঠির ধারালো স্পর্শে ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনতা স্বাদ জিভে লাগলেও হুঁশ জ্ঞান এলো না। পুরো গলবিলটাই যে তিক্ততায় ভরে, সেখানে রক্তের লবণাক্ততা। আর এমন কি? সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আম্মা, আর একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম। মহিদুল আলম কপালে আঙুল চেপে বসে। তার স্ত্রী আগে থেকেই ঝগড়ুটে স্বভাবের। যেখানে যাবেন ইচ্ছায় ঢুকবেন ঝামেলায়। এই বয়সও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটিকে থামাতে বরাবর ব্যর্থ তিনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে। এখন তো সফল হবার চিন্তাও বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাইরের লোকের কথায় আমার মেয়েকে যা তা বলতে পারেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে। সালমা, একটু পর তো পুরো এলাকা বলবে, আঙ্গুল তুলবে তোমার বোনের মেয়ের উপর, থুতু ছুড়বে ওর মুখে। এতে যে গলা বাড়াচ্ছ তা পুষ্পিতা চুপ কেন? আমি পবিত্র, আমার কিছু হয়নি, এই দুটো কথা ছাড়া তো কিছুই শুনছি না। এর মানে নিশ্চয় এমন কিছু করে এসেছে যা বলার মুখ ওর নেই। ডলি বেগম পুষ্পিতার কোনোই টেনে নিজের দিকে ফেরালেন। কান্নায় মেয়েটার বুক অব্দি বেজা, অথচ সেই অশ্রু রেশ বিন্দুমাত্র প্রভাব ফেলল না ওনাতে। নিজের মতো সন্দিহান গলায় বললেন। পুষ্পিতা স্তব্ধ নেত্রে চাইল। টুপ করে গালের জল গড়িয়ে পড়ল মেঝেতে। বিহ্বলতা অবশ জীবে প্রত্যুত্তর পেল না। অপমানে লজ্জায় মরে যাওয়ার প্রয়াস জাগল শুধু। অথচ তেলে বেগুনে জ্বলে ওঠে নুহা। পুষ্পিতাকে ধপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজের মুখোমুখি দাঁড়ায় ডলির। রুষ্ট কুদ্ধ হয়ে বলল, খবরদার, আরেকটা বাজে কথা বলছেন তো। এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না? কেমন মানুষ আপনি? আমার লজ্জা লাগবে কেন? আমি কি নষ্টামো করে এসেছি নাকি ওর মতো? পুষ্পিতার মাথা ঘুরছে। কেন ফিরে এলো ও? কেন মরে গেল না কাল? সালমা বেগম দিশাহীন বা খাড়া। এত এত আত্মীয় স্বজন অচেনা মানুষের মধ্যে ঘরের মেয়ের ইজ্জতে প্রশ্ন ওঠায় হৃৎপিণ্ড জ্বলে যায় তার। শক্ত গলায় বললেন, হ্যাঁ তাই, আমাদের মেয়ে খারাপ, তাতে আপনাদের কি? আমরা বুঝে নিব এসব। আপনি তো পকর পকর করতে খবরটা দিতে এসেছিলেন ভাবি, দেয়া হয়ে গিয়েছে, এবার আসুন। ডলি অবাক হয়ে বললেন, আসুন মানে? আপনার কি মনে হয় এরকম একটা কথা জেনেও আমরা চুপচাপ চলে যাব? এমনি এমনি তো আসিনি ভাই, আসল কথাটাই তো এখনো বলা বাকি।
খোরশেদুল আগ্রহ ভরে শুধালেন। কি কথা? মামুন শাহ চুপচাপ ছিলেন এতক্ষণ। মানুষ হিসেবেও বেশ নরম তিনি। ভাড়াটিয়াদের উপর চোটপাট যা করার ডলি করেন সর্বদা। হালকা গলা খাকারি দিয়ে বললেন, দেখুন ভাইজান, বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা। আমিও তেমন কাজবাজ করি না, বাসা ভাড়া তুলেই খাই। এখন আমার যা মনে হয়, আপনাদের মেয়ের সাথে বিট্টু মাস্তানের একটা গভীর সম্পর্ক আছে। ও যেখানে থাকবে বিট্টুরও আনাগোনা বাড়বে সেখানে, হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও। কিন্তু কথা হলো, আজ বিট্টু আসবে, একটা সময় হাজির হবে তার দলবল। বাড়ির নিচতলায় ব্যাচেলর মেয়েরা থাকে, তাছাড়া আমারও দুটো শিয়ানা মেয়ে আছে। ওরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কি হতে চাইছি। আমি কোন আক্কেলে এত বড় রিস্ক নেই বলুন তো? পুষ্পিতা বেকুল গলায় বলল, আপনারা কেন এসব বলছেন? আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্কই নেই। খোরশেদুলের মেজাজ চটে। হাতের মুঠোয় আপনা আপনি আসা মোক্ষম সুবিধা হাতছাড়া না করার আন্দোলন চলে মাথায়। তিরস্কার করে বললেন, সম্পর্ক ছাড়াই পরপুরুষের নিয়ে ফষ্টি নষ্টি করে এলি, তাই না? খুব সম্মান বাঁচিয়েছিস আমার। লজ্জাও করে না কথা বলতে, নষ্টামে কথাকার। সালমা উঁচু স্বরে উচ্চারণ করলেন, খুরশেদ। 20 বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায়। এক একজনের কথার সাথে প্রতিটা নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। চোখের উষ্ণ জলে ভেতরে তাণ্ডব টকবগায় আরো। সহ্য সীমা পার হয় এবার। খোরশেদুলের চোখের দিকে চেয়ে পরিষ্কার প্রতিবাদ করলো, কণ্ঠে নম্রতা। জান, না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবেন না আপনি। খালু কোমল মেয়ের আকস্মিক এই ব্যবহারে মাথায় বন্যি ধরালো খোরশেদুলের। হতবাক হয়ে বললেন, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুষ্পিতা? আমাকে দেখো সালমা, দেখো দুধ কলা দিয়ে কি মারাত্মক সাপ পুষেছে। সে আজ তোমার স্বামীর উপর ফনা তুলছে, আর কাল তোমাকে ছবল দেবে, বুঝেছো এখন? নুহা বলল, তো আপনি নোংরা কথা বলবেন আর ও চুপ করে থাকবে? আপনার যদি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এসব শোনাতো, রুচিতে না বাঁধে, তবে ওর বাঁধবে কেন? পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটাই ভুলে যেতাম যে আপনারা আমার গুরুজন। খোরশেদুলের উন্মায় একাকার হয়ে বললেন, কি অভদ্র মেয়ে দেখেছেন আপনারা? একজন কুকীর্তি করে আসবে, আরেক বান্ধবী সাফাই গাইবে তার। আজকালকার ছেলে মেয়েদের বাবা মা কোনো শিক্ষা দেয়নি। খোরশেদুল উষ্মায় একাকার হয়ে বললেন। সালমা বললেন, তুমিও যে খুব ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো? বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষা তুমি উচ্চারণ করেছো খোরশেদ, তাতে তো কোনো ভদ্র ঘরের সন্তান হতে পারে না। আলিয়া বেগম কটমট করে কিছু বলতে চাইলেন। পূর্বে ডলি বেগমের কথায় বাধা পড়ল সেথায়। তিনি অধৈর্য হয়ে বলছেন, দেখুন ভাবি, আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি। আমার জামাই যেটা বলল শুনলেন তো। এখন কথা হচ্ছে, আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়িতে থাকা চলবে না। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসব এলাও না। এই মেয়ে আজ গিয়েছে যখন, কাল আবারও যাবে। না হলে গুন্ডাটাকে রাত বিরেতে বাড়িতে ঢোকাবে, শেষে মহল্লায় কেচ্ছা রটাবে আমাদের নামে। অন্য ভাড়াটিয়ারাও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে। আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই, তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন। সালমা বললেন, সেই তো, এলাকায় আসতে না আসতেই যে মেয়ে ছেলে জোটাতে পারে, সে মেয়ে যে আরও কোথায় কোথায় আসর পাতা আছে কে জানে। এমনিতে চেহারা ভালো হলে সেসব মেয়ে ছেলেদের নাড়াচাড়ায় নষ্ট হবে স্বাভাবিক। নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইল ওনার দিকে। দুজোড়া ভয়ানক চাউনিতে ভোরকে হতবম্ব হলেন হাকিম। সালমা কাঠ কণ্ঠে প্রশ্ন বললেন, দারোয়ান দারোয়ানের মতো থাকবে, বাড়ি ছাড়তে হবে তো? ঠিক আছে, ছেড়ে দিব। ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই, কিন্তু আমার মেয়েকে নিয়ে আরেকটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। খোরশেদুল চোখ ছোট করে বললেন, বাসা ছাড়বো মানে তুমি বললেই হবে নাকি? তোমার আমাকে ঠেলাগাড়ি মনে হয় সালমা, যে মাসে মাসে বাসা পাল্টাবো? ফের বাসা বদলানোর মানে কতগুলো টাকা খসানো। তুমি জানো পুষ্পিতার জন্য আমি কেন টাকা নষ্ট করব? আমি কোনো বাসা টাসা পাল্টানোর মধ্যে নেই। দরকার পড়লে ও চলে যাবে এখান থেকে। পুষ্পিতার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাশে হলো তত্র। সালমার আর্তনাদ করে বললেন, এসব কি বলছো? ও কেন যাবে? কেন যাবে মানে? শুনলে না মা কি বলল?
এরকম অশুদ্ধ মেয়ে সংসারে থাকা মানে গৃহস্থরে অকল্যাণ। আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহের অমঙ্গল চাইব? কান খুলে শুনে নাও, বাসা আমি ছাড়বো না, আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো। পুষ্পিতার দুর্বল দেহ দেওয়ালে লেগে যায়, ক্ষুদ্র বুক ধলিত মথিত, এক একটি কটুবাক্য যেন এক একটি কুঠারের মর্মর আঘাত। কেন? ওর বাবা আছে না? তোমার ভাইও তো রয়েছে, সে কেন দায়িত্ব নেয় না ওর? সব ঠেকা তোমার একার? জমির মুখখানা চোরের ন্যায় গড়লেন। নুরুন নাহারকে বললেন, দেখেছো, বলতে না বলতে আমাদের দিকে ঠেলছে। নুরুন নাহার ওসবে কান দিলেন না, তার চোখ ফেটে জল আসছে, নিজেও এতিম কিনা। আলিয়া বললেন, কাউরে না পাইলে যে নাগরের সাথে রাইতে আসিল, তার কাছে যাইবার কও না। পুষ্পিতার চোখ ব্যথা করছে, এইটুকু সময়ের অধিক কান্নায় পল্লব ভারী, কথার গায়ে দগ্ধ শরীরে জ্বলছে। খুব আস্তে ভাঙা গলায় বলল, আপনি, আমি চলে যাব, তাও দোহাই লাগে আমার চরিত্রকে আর কাজ গড়ায় তুলবেন না। রাহাত আঁতকে উঠল, ঝট করে চেপে ধরল বোনের হাত, মাথা নেড়ে বলল, না না না, তুমি কোথাও যাবে না। সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন, মাথা খারাপ হয়েছে তোর পুষ্পিতা? ও বললেই হবে কোথাও যাবি না তুই? খোরশেদুল চেঁচিয়ে উঠলেন, কণ্ঠে আক্রোশ। ব্যাস, অনেক হয়েছে সালমা। পরের মেয়ে নিয়ে আমি অনেক বাড়াবাড়ি সহ্য করেছি, তোমার আজ আর নয়। এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিবে তুমি ঠিক কাকে চাও, স্বামী, সন্তান, সংসার, নাকি এই চরিত্রহীনা পুষ্পিতাকে? পুষ্পিতা মাথা তুলল না, তাকানো তো দৌড়, নড়লও না সামান্য, যেন অধিক শোকে গড়া অম্ভুর পাথর। শুধু ঠোঁটের পাশে বিষাদের হাসি ছড়ালো স্বল্প, ক্লান্ত চোখ চাইল সিলিং ফ্যানের দিকে। এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না। সালমার স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছেন, কিছুক্ষণ নিষ্প্রভ চোখে চেয়ে বললেন, কি বললে খোরশেদ? খোরশেদের কাটকাট জবাব, যা বলেছি তুমি শুনেছো। পুষ্পিতাকে আর এক মুহূর্তে বাড়িতে রাখবো না আমি। যদি এর বিরোধিতা করো তাহলে তুমিও ওর সঙ্গে চলে যেতে পারো, তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে। সাথে জেনে রাখবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার উপর কোনো অধিকার থাকবে না সালমা। পুষ্পিতা চোখ মুছল, উথাল পাথাল বক্ষে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি থেকে। ছেলেটা উদ্গ্রীব ও বিভ্রান্ত চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়, মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলেই টেনে ধরলেন খোরশেদ, জোর করে চেপে রাখলেন ওকে। সালমা আহতের ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলে প্রত্যুষের এই সময়টায় বিনা টিকিটে মজা দেখে নিল। নীরব সাক্ষী রইল একটি নিশ্চয় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময়ের সৃষ্টি, বিশালী ধরিত্রী বরাবর নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলোই সবচাইতে বড় ভুক্তভোগী। অনুগ্রোধের কাদামাটির মতো পিষে ফেলা কলুষিত সমাজের দয়াহীন রীতি। সেই রীতি যেন কাটায় কাটায় প্রমাণ দিল আজ, বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই। সময়টা বৈশাখী রূপ বদলের, নৈশভর প্রলয় নৃত্যের পর মধ্য দুপুরের প্রচণ্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার উপর দগদগ করে শরীর ঘামে। আজ 8 দিন পর দোকান খুলেছেন করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টুর গ্যাং এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে, তার লাল জিভ দূর থেকে দেখলেও হিড়িক পড়ে আওয়াজের। হুকুম ছাড়াই করিমের তটস্থ হস্তযুগল ব্যস্ত হয় তস্ত্র চা বানানোর যুদ্ধে। প্রায় অনেক দিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতে সেই হাসি বাড়ল। সত্যি বলতে হাসিটুকু টেনে হিঁচড়ে আনা। তীব্রকে দেখলে তার পৌর হাঁটু কাঁপে, অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চায়ে চিনি কম বেশি হলেই ছেলেটা চেতে তার স্বাদের দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শির দ্বারা সবসময় ভেসে থাকে পিঠের উপর। তবু আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি, শুধালেন, ভাই কেমন আছেন? তীব্র বেঞ্চে বসলো, পাশে ঘেসে বসলো বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝুলালো শিও বাইকে। ভালো, কই ছিলে এতদিন? গ্রামে গিয়েছিলাম ভাই, বউটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না, এতদিন ওখানেই বেরিয়েছি। অনেক বছর পর গেলাম তো। বলতে বলতে কাচের কাপে চামচ নাড়লেন করিম। টুংটাং শব্দে টং তখন আলোড়িত। মীরা জলের বোতলে ছিপি খুলল, ঠোঁটে বসাতে বসাতে শুধালো, বউ রেখে এলে কেন? আরেকটা বিয়ে করবে নাকি? না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নুয়ে এলেন করিম। আইঠাই ভাব করে বললেন,
আসলে বউ পুয়াতি, ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নাই, এই জন্য যত্ন আত্মীর। প্রতিমধ্যেই মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভ্যাবাচাকা খেয়ে থেমে গেলেন তিনি। মুশফিক গোলগাল চোখে ওনার আগামাথা দেখল, দাড়িতে পাক ধরেছে, চামড়া কুচকেছে, এই বয়সে আবার বাচ্চা। শাফিন একদম এগিয়ে মুখের উপর বলে বসলো, তোমার না আগের আরও 6টা ছেলে মেয়ে, এখন আবার? এইবার তো চাচিরা রেহাই দাও, বুড়া হইতেছ বাপ। আর কত? এই তোমাদের জন্যে দেশের জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে, গ্যাসের দাম বাড়ে, ডিম খাওয়া যায় না। করিমের হাসি গায়েব, চুপসে গেল মুখমণ্ডল। তবু রাগ করার স্পর্ধা তার নেই, চুপচাপ হজম করলেন কথাগুলো, চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন। তীব্রর বিলাতি নয়ন রাস্তার উপর, শুভ্র ললাটে গুটি কতক ভাঁজ, সূক্ষ্ম চাউনি ছুটে যাওয়া যানবাহনে ওইভাবে গরম চাই চুমুক দিল সে। বাকিরা গল্প শুনতে ব্যস্ত হলো, হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়লো এক একজন। করিমের শান্ত চং মুহূর্তেই কেমন চকবগিয়ে ওঠে। রাস্তা থেকে মেয়ে গেলেই চিরচেনা সে রসিকতা ওদের, সিটি বাজানো, আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো। শাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়া সঙ্গী বনেছে, নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে, উল্টাপাল্টা কি করে বসে আবার। বন্ধুমহল আড়ষ্ট সেই আশঙ্কায়। শাফিন ওর যাওয়ার কথা তুলল, মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই, প্রত্যেকে আশ্বাস দিল তাতে। শুধু তীব্র নিরত্তর বসে, তামাটে নিম্মাষ্ঠ, সম্মুখ দাঁতে কাটা, বিড়ালক্ষী উদাসীন, চেহারাও কোনো কিছু চিন্তা, কোনো দক্ষ ধ্যান। শাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতেই চুপ থাকে না, আজ কি হলো? গ্যাংয়ের মধ্যমণি নীরব থাকলে জমে। সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এপাশে এলো, পিঠে হাত রাখতে খানিক চমকে চাইল তীব্র। শাফিন অবাক হয়ে বলল, কিরে চমকে উঠলি কেন? কি ভাবছিলি এত? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। শাফিনের সন্দেহ বাড়ে, চুপ থাকা দলের দিক চেয়ে ভ্রু উঁচায়। মুশফিক মিরাজ মাথা নাড়ল দুপাশের। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যেও তীব্রর হেলদোল দেখা গেল না। শাফিন মাথা চুলকালো, বুদ্ধি আটলো তীব্রর মনোযোগ পেতে। অচিরে কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো, দুষ্টুমি করে বলল, কিছু ভাবছিলি না, কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি, কি যেন পুষ্পিতা। শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলেছিল শাফিন, অথচ ঝট করে চাইল তীব্র। দৃষ্টি কণ্ঠ প্রগাঢ় করে শুধালো, তোর এমন কেন মনে হলো? শাফিন কাত নাচায়, এমনি। কেন, সত্যি বললাম নাকি? তুই তুই মেয়েটাকে নিয়ে ভাবছিলি? তীব্র বিরস আওড়ালো। ফালতু কথাবার্তা। মিরাজ সন্দিহান গলায় বলল, আসলেই কি তাই? তোর কি মেয়েটাকে একটু ভালো লাগেনি বিট্টু? প্রেমেও পড়েছিনি? লাইক লাভ এট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল, উৎসাহের চোখ মুখগুলো একভাবে চেয়ে। তীব্র এমন ভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলেছে মিরাজ। উত্তর দেওয়ার আগে শাফিন মাঝপথ থেকে ফটাফট দাঁড়িয়ে যায়, হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেম্যাটিক ভঙ্গিতে দেখালো, গাইস, বাবু, একটা অন্ধকার রাত, বাইরে বাস পড়ার শব্দ, হাতে একটা মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাতি, আমাদের নায়ক বিট্টু ওরফে দ্য গ্রেট তীব্র রেজা তালুকদার। তারপর একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুজনের সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিকে হাঁ করে চেয়ে আছে সে। আহা, কি দৃশ্য, কি অমায়িক সিন! আনন্দে বৃষ্টিরা নাচলো, বাতাসের শো শো শব্দে গান বাজলো, চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপলকে, দারে ধুমনারে নারে নারে। তীব্রর মানসপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল। সেই ভীতু চাউনি, কম্পিত একজোড়া অধর, এলোমেলো চুল, কল্পনা বিস্তর হওয়ার আগেই চট করে চোখ খিচে নিল সে। শাফিন হাত দিয়ে গিটার বাজানোর ভং করেছে, বাকিরা মাথা চড়িয়ে তাল দিচ্ছে। কাঠের বেঞ্চে ঢোল বাজানোর শব্দটাই বিরক্ত হয় তীব্র, রেগে মেগে ধমক দেয়, থাম। সাহসে থামলো ওরা। করিম ঠোঁট চেপে হাসছিলেন, শশব্যস্ত ঠিকঠাক করলেন নিজেকে। তীব্র নাক ফুলিয়ে বলল, এখানে প্রেম আসছে কোথেকে? আসেনি। না, কারো দিক চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিক তাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছি?
শাফিন দুপাশে মাথা নাড়ল, তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব নয়। সকলে সহমত পোষণ করলো। আলোচনায় স্থগিত হওয়ায় স্বস্তি পেল তীব্র, শ্বাস ছাড়ল ফুস করে। তন্মধ্যে শাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায়, ওই দেখ তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত, তার স্কুল মর্নিং শিফটে, পরনে ইউনিফর্ম, বাড়ি ফিরছে। প্রায় অনেকদিন পর ওকে দেখল তীব্র। শাফিন নিজেই হাঁক ছুড়ল, এই গোলুমুলো, এই রাহাত। ডাক শুনে থামলো রাহাত, আশপাশ চেয়ে ফিরে তাকালো। অন্য মনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে, সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা। ছোট ছোট কদম হনহনে গতি ধরতে কপাল গুছিয়ে এলো তীব্রর। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করলো যে? গলুমলু বলাই খেপেছে বোধহয়। শাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙ্গুল ধরেছে জড়তাহীন ভাবে, সেখানে এই আচরণ ভাবনায় ফেললো। একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর উঠে পড়ে, কেন জানে না। রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও না, হয়তো প্রথম কোনো আদরে শিশু স্বেচ্ছায় কোল ঘেঁষায় পাথরের মন একটু নরম হয়েছিল। বাকিরা উঠলো ওর দেখা দেখি। রাহাতের মুখ বিবর লালচে, অথচ ক্ষুদ্র নাক ফুসছে। যদি ক্ষমতা থাকতো এক্ষুনি তীব্রকে শেষ করে ফেলতো মেরে। শুধুমাত্র তার জন্যই আজ 2 দিন ছোট আপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কোঠর পড়ল পুষ্পিতার আনন্দ মনে করে। সে হাতের উল্টো পিঠে চক্ষু মুছে নেয়। পেছন থেকে আচমকা অন্য হাতে টেনে ধরলো কেউ। চকিত খুলল, ভেজা আঁখি তীব্রকে দেখে দপদপ করে জ্বলে উঠল। হাত মুছড়ে বলল, ছাড়ুন। হা হয়ে গেল প্রত্যেকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্র চেহারায়। হতবাক্সে হতচেতন। শাফিন গোল চোখে সবাইকে দেখল। বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে দলের কনিষ্ঠদের আদেশ করল, তোরা টঙ্গে গিয়ে বস, আমরা আসছি। তাটু আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজ আর ও। তীব্র কপালের ভাঁজ প্রখর হয় আরো। বুঝতে না পেরে বলল, কি হয়েছে তোমার? আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্তে আহড়ালো রাহাত। বনের সখী দিশে হারা যেন। এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানের সামনে এমন ভঙ্গিতে বলতেও ক্ষুদ্র মুখে লেশ মাত্র আতঙ্ক দেখা গেল না। তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা ওষ্ঠটুট নিঙড়ে বিলম্বহীনভাবে কেঁদে ফেলল সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুজের ন্যায় মুখ চাউচাই করলো বন্ধুদের সাথে। রাহাত নাক টানলো, গোল গোল কপলে চটচটে অশ্রু। হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম, ছোটপুর কথার কখনো অবাধ্য হইনি, কিন্তু এবারও মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? কাথর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক। অথচ পুরো বিষয় মাথার উপর দিয়ে গেল ওদের। এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনো ছাড়লো না। শুধু মেইন রাস্তা থেকে টেনে নিয়ে এলো এক পাশে। মুখোমুখি হাঁটু গেড়ে বসে 2 বাহু ধরল। কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল, আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমি কি করেছি। তবে তুমি কাঁদছো তাতে খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো ক্ষতি করিনি, তাহলে? রাহাত আর্দ্র গলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট পুরো ক্ষতি করেছেন। আপনার জন্যে আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তীব্র হোঁচট খেল, বিব্বল হয়ে বলল, আমার জন্য? আমি তো তোমার ছোট পুকে চিনি না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয়। মিথ্যে বলছেন কেন? আপনি তো 2 দিন আগে আমার আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়েও ফেরত দিয়েছেন। প্রখর রোদে তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির বাজ পড়ল মুহূর্তে। তীব্র কিং কর্তব্য বিমূঢ়, বিস্ময় বাকিদের দৃষ্টিতে। মুশফিকের জিভ ফুঁড়ে বেরিয়ে আসে, পুষ্পিতা? মিরাজ ছটফটে কণ্ঠে বলল, পুষ্পিতা কি তোমার বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল, আজকে 2 দিন হয়েছে আপু চলে গেছে। আমাকে এখন আর কেউ আদর করছে না। আম্মু শুধু কাঁদছে। আজ আমার আপুর বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও একদণ্ড মন টিকছে না আপুকে ছাড়া। আমার শুধু কান্না পাচ্ছে।
আপনি কেন এরম করলেন ভাইয়া? আমার আপু কি আপনাকে কিছু বলেছে কখনো? কোনো ক্ষতি করেছে আপনার? শাফিনের মাথা রকেট বেগে চক্কর কাটছে। ছোট আপু পুষ্পিতা, আরেক আপুর বউ ভাত, হিসেব কষলে কি মিথিলাই ওর বোন? পৃথিবী আসলেই এত গোল? ভিতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে, চেপে রাখতে পারল না, জিজ্ঞাসা করলো। তোমার বড় বোনের নাম কি মিথিলা? মাথা চাকালো রাহাত, চক্ষু কুটুরে টলমলে বাড়িধি, যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামলে উঠতে পারেনি। সাদাটে দুই নয়ন ফ্যালফ্যাল করেছে, ধাতস্থ হতে সময় নেয়। জিভে ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শুধায়। তোমার আপু কোথায় জানো? রাহাত পুনর্বার কেঁদে ফেলল। সে জানলে এখানে থাকতো, দুটো পাখা লাগিয়ে উড়ে যেত না? জানি না। আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন, তাদের বাসায় যাওয়ার তো কোনো উপায় নেই। আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে, কোথায় যাবে ও? তীব্র নিজের ঠোঁট কাঁপালো। সে তো এই এক কারণেই অমন গভীর রাতে বিয়েটাকে নিয়ে রওনা করেছিল সেদিন। কারণ জানতো এসব জানাজানি হলে বদনাম রচাবে, যেখানে ওর গায়েও লাগবে না ওসব। কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময়ে আশেপাশে একটা কাক পক্ষীও তো ছিল না। তাহলে জিজ্ঞেস করলো। তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছি, কে বলেছে তোমাদের? হাকিম চাচা, তিনি দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছেন। তারপর বাবা, বাড়িওয়ালা, আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। সে ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতে মিরাজ খটখট করে বলল। সালার আবার এটা কেমন বাপ, কেমন ফ্যামিলি? মারলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে? তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহর কিছু চেনে না। ঘটনা হয়ে গেলে 2 দিন, অথচ মেয়ে এখনও ফেরেনি, আর বউ ভাত খাই। আশ্চর্য। রাহাত উদ্বেগ নিয়ে বলল। আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়, আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বুধ সেখান থেকে ছিটকে পড়লো কথা যায়। বজ্রা হতে ন্যায় বলল। কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগেই মারা গিয়েছেন, আমি দেখিনি ওনাকে। খালু কোথায় কেউ জানে না। আপু তো ছোট থেকে আমাদের বাসাতেই থাকে, সেজন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনায়, কত অপমান করে। আর পরশু তো ওইভাবেই বের করে দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই। এখন আমি আপুকে কোথায় পাবো? চোখের চাউনি থমকে গেল তীব্রর। মূর্তির ন্যায় শক্ত বনে রইল। আবিলক্ষী অনর, নিশ্চল, নিষ্প্রভ, শুভ্র সতেজ চেহারার আনাচে কানাচে তামাশা ছড়িয়ে সবেগে। নীরদ আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়ল তবে? ফিরতি জবাব এলো না। তবে অনুতাপ দেখা যায় শাফিনদের চেহারায়। একে ওদের করা মস্ত বড় ভুল, সাথে আবার মেয়েটা এভাবে শাস্তি পেল। সবার আদর সংকীর্ণ হয় নিমিষে। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, রাহাতের হাত ধরে বলল। এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন, গলায় গুনগুন গান। ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কে একজন দাঁড়িয়েছে এসে। ঘাড় ফেরালেন তিনি। মোটা শিকের ওপাশে বকাটে বিট্টু মাস্তান দাঁড়িয়ে, টান টান বক্ষস্থলে সাদা অক্ষি কুট ওনাকি দেখছে। সাহসা উঠে দাঁড়ালেন হাকিম, বিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে। সালাম বিট্টু ভাই। তীব্র দুর্বদ্ধ মতিগতি, শুধু চিবুকের এক ধাক তর্জনীর নখে চুলকে বলল। কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়। যত সামান্যতেই খাপড়ে গেলেন হাকিম। চোরা মনে শপথে বাজল কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতার বিট্টুকে জড়িয়ে 2 দিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে, সেসব কি ওর কানে চলে গেল? জেনে যায়নি তো উনি মূল হোতা এসবের? সে গিয়ে মামুনের কানে কথা না দিলে এমন কিছুই হতো না হয়তো। যদি জেনে থাকে, সর্বনাশ। তবে যে হাকিম এর চেয়ে বেশি ভাবতে পারলেন না। ঢোক গিলতে গিলতে কেচিকেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালেন। তখনই চোখ গেল বাউন্ডারি ঘেঁষে থাকা মিরাজ, শাফিন, মুশফিকদের সঙ্গে চেনা জানা রাহাতকে। বক্ষ থক করে উঠল অমনি। এইবার যা বোঝার বুঝে গিয়েছেন। বদমাস পিচ্ছিটা নির্ঘাত গিয়ে নালিশ ঠুকেছে বিট্টুর কাছে। ঠুকবেই তো, দুলাভাই লাগে না? হাকিম মনে মনে ক্ষেপে গেলেন রাহাতের উপর। ইচ্ছে করলো একটা কষিয়া থাপ্পড় মেরে ওর ফোলা গাল থেকে রক্ত বের করতে। পর মুহূর্তে চিন্তায় পড়লে নিজেকে নিয়ে, এইবার কি হবে? বিট্টু মাস্তান তো আর ভালো কথা বলতে আসেনি। হাকিমের চওড়া কপাল দরদর করে ঘামছে। সংকীর্ণ চোখে তীব্রর দিকে চাইলেন। সে খুব শান্তপান্ত ভাবে দাঁড়িয়ে, আদর্শে লেশমাত্র উদ্বেগ নেই। অমন শান্ত গলাতেই মিরাজকে বলল।
বিল্ডিংয়ের সব কটা ফ্ল্যাটে যাবি, সবাইকে ডেকে নিয়ে আসবি এখানে। 5 মিনিট সময়, যা। ওর ঘাড় দোলালো, স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে ঢুকলো বাড়ির ভিতর। হাকিমকে দেখে দেখে যেতে যেতে দুদিকে মাথা নেড়ে হাসলো। বিট্টু মাস্তানের সাথে সাথে তার গ্যাংও পরিচিত। সুকু সে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখা চেনে জানে, বিশেষ করে যারা পুরনো। মিরাজের এক ডাকে যেভাবে ছিল হুলস্থুল বাঁধিয়ে নেমে এলেন, এমনকি খসিদুলরাও আছেন। গ্র্যান্ড ফ্লোরে মুহূর্তে ভরে গেল মানুষে।